সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। জাতীয় নাগরিক পার্টি ঘোষিত ৩৬ দফা ইশতেহারকে শুধু একটি নির্বাচনী প্রতিশ্রুতির তালিকা হিসেবে দেখলে এর রাজনৈতিক তাৎপর্য পুরোপুরি বোঝা যাবে না। এটি মূলত জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাষ্ট্রচিন্তা, ক্ষমতা কাঠামো ও নাগরিক আকাঙ্ক্ষার একটি দলিল। এই ইশতেহারের ভেতরে রয়েছে একদিকে অতীতের রাষ্ট্রীয় সহিংসতা ও কাঠামোগত ব্যর্থতার স্বীকৃতি, অন্যদিকে ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার একটি উচ্চাকাঙ্ক্ষী কিন্তু পরিকল্পিত রূপরেখা। এনসিপি এখানে নিজেদেরকে কেবল সরকার গঠনের দাবিদার হিসেবে নয়, বরং একটি দীর্ঘমেয়াদী রূপান্তরমুখী রাজনৈতিক প্রকল্পের বাহক হিসেবে উপস্থাপন করতে চেয়েছে। এনসিপির ৩৬ দফা নিয়ে আজকের আয়োজন। এই ইশতেহারের কেন্দ্রবিন্দুতে রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক ও নৈতিক উত্তরাধিকার, জুলাই ও শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচার বহির্ভূত হত্যার বিচারের অঙ্গীকারের মাধ্যমে এনসিপি স্পষ্টভাবে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার উপর একটি নৈতিক অভিযোগ উত্থাপন করছে। এখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন এর ধারণা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ এটি শুধু দণ্ড নয়, বরং সত্য উন্মোচন, প্রাতিষ্ঠানিক দায় নির্ধারণ এবং সামাজিক নিরাময়ের কথা বলে। দক্ষিণ আফ্রিকা বা লাতিন আমেরিকার অভিজ্ঞতার সঙ্গে মিল রেখে এই ধারণা বাংলাদেশে নতুন হলেও এর বাস্তবায়ন রাজনৈতিক ঐক্যমত ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতার উপর নির্ভরশীল। এনসিপি এই জায়গায় একটি স্বাধীন কমিশনের কথা বললেও ক্ষমতায় গেলে বিদ্যমান শক্তিশালী ডেমোক্রেসি ও নিরাপত্তা কাঠামোর সঙ্গে কিভাবে এই সংঘর্ষ সামাল দেবে সেটি বড় প্রশ্ন হয়ে থাকে। গণতন্ত্র ও জবাবদিহিতার প্রশ্নে ইশতেহারের ভাষা তুলনামূলকভাবে স্পষ্ট ও আক্রমণাত্মক। মন্ত্রী, এমপি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রকাশ এবং হিসাব দাও পোর্টাল চালুর প্রস্তাবটি বাংলাদেশের দীর্ঘদিনের দুর্নীতি বিরোধী দাবির প্রতিফলন। এখানে নতুনত্ব হলো ডিজিটাল স্বচ্ছতার উপর জোর এবং নিয়মিত হালনাগাদের কথা। তবে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সম্পদ বিবরণী দেওয়া বহুবার আইনি বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও কার্যকর হয়নি। ফলে প্রশ্ন ওঠে, এই প্রতিশ্রুতি বাস্তবায়নে এনসিপি কি কেবল আইনি সংস্কারেই থামবে, নাকি রাজনৈতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আঘাত হানার মতো সদিচ্ছা দেখাতে পারবে? প্রশাসন সংস্কারের ক্ষেত্রে ল্যাটেরাল এন্ট্রি, স্বাধীন পদোন্নতি কমিশন ও পারফরমেন্স ভিত্তিক মূল্যায়নের কথা বলা হয়েছে। এটি আমলাতন্ত্রের দলীয়করণ ও জ্যেষ্ঠতা ভিত্তিক সংস্কৃতির বিরুদ্ধে একটি সরাসরি চ্যালেঞ্জ। একই সঙ্গে পে স্কেল, নিয়মিত হালনাগাদ এবং ইমাম, মুয়াজ্জিন, খাদেমদের অন্তর্ভুক্তির বিষয়টি রাষ্ট্রের ধর্মীয় কর্মীদের সামাজিক নিরাপত্তার আলোচনাকে সামনে আনে। তবে আমলাতন্ত্রের সংস্কার বাংলাদেশের যে কোনো সরকারের জন্য সবচেয়ে কঠিন কাজগুলোর একটি, কারণ এটি ক্ষমতার দৈনন্দিন প্রয়োগের সঙ্গে সরাসরি যুক্ত। এনসিপির ইশতেহার এখানে নীতিগতভাবে সাহসী হলেও বাস্তব রাজনীতিতে এটি কতটা সম্ভব তা নির্ভর করবে দলটির সংসদীয় শক্তি ও জোট রাজনীতির গতিপথের ওপর। অর্থনৈতিক অংশে এনসিপি একটি মধ্যপন্থী কিন্তু সংস্কারমুখী অবস্থান নিয়েছে। ন্যূনতম মজুরি ঘণ্টায় ১০০ টাকা নির্ধারণ, শ্রম আইন কঠোরভাবে বাস্তবায়ন, কর্মসুরক্ষা বীমা ও পেনশন চালুর প্রস্তাব শ্রমজীবী মানুষের দীর্ঘদিনের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ। একই সঙ্গে কর জিডিপি অনুপাত ১২% উন্নীত করার লক্ষ্যটি উচ্চাভিলাষী হলেও প্রয়োজনীয়। এখানে দলটি গরিব ও মধ্যবিত্তের ওপর করের চাপ কমানোর কথা বললেও কর ফাঁকি বন্ধ করে রাজস্ব বাড়ানোর উপর জোর দিয়েছে। এটি একটি কাঠামোগত সংস্কারের ইঙ্গিত দেয়, যেখানে কর প্রশাসনের সক্ষমতা ও রাজনৈতিক সদিচ্ছা মুখ্য ভূমিকা রাখবে। ব্যবসার রাজনৈতিক ব্যয় শূন্যে নামানোর অঙ্গীকারটি ইশতেহারের অন্যতম শক্তিশালী রাজনৈতিক বার্তা। চাঁদাবাজি বন্ধ, হটলাইন চালু এবং জিরো টলারেন্স নীতির কথা বলে এনসিপি মূলত ক্ষমতাসীন ও বিরোধী উভয় ধারার রাজনৈতিক অর্থনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশে ব্যবসা ও রাজনীতির পারস্পরিক নির্ভরতা বহু দশকের বাস্তবতা। ফলে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হলে দলকেই প্রথমে নিজেদের অর্থায়ন কাঠামো স্বচ্ছ করতে হবে, নতুবা এটি কাগুজে প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থেকে যাবে। মুদ্রাস্ফীতি ৬% নামানোর লক্ষ্য, ভুয়া অর্থনৈতিক ডেটা প্রকাশ বন্ধ এবং রেগুলেটরি প্রতিষ্ঠানের স্বাধীনতার কথা বলে এনসিপি পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা ও প্রাতিষ্ঠানিক আস্থার প্রশ্নটি সামনে এনেছে। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক ডেটা নিয়ে বিতর্ক বেড়েছে, ফলে এই অঙ্গীকার জনমনে সাড়া ফেলতে পারে। তবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ কেবল প্রশাসনিক সিদ্ধান্তে সম্ভব নয়, এর সঙ্গে জ্বালানি, বৈশ্বিক বাজার ও রাজস্ব নীতির গভীর সম্পর্ক রয়েছে। ভোটাধিকারের বয়স ১৬ করার প্রস্তাবটি ইশতেহারের সবচেয়ে বিতর্কিত ও একই সঙ্গে সবচেয়ে তরুণমুখী দফাগুলোর একটি। এটি তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে পারে, কিন্তু এর সঙ্গে রাজনৈতিক শিক্ষা, সচেতনতা ও নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতার প্রশ্নও জড়িত।
ইউথ সিভিক কাউন্সিল গঠনের ধারণা তরুণদের প্রাতিষ্ঠানিক কণ্ঠস্বরে দেওয়ার চেষ্টা হলেও এটি কতটা কার্যকর হবে তা নির্ভর করবে এর ক্ষমতা ও স্বাধীনতার উপর। কর্মসংস্থান ও এসএমই খাতে যে পরিকল্পনা দেওয়া হয়েছে তা বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে তুলনামূলকভাবে সামঞ্জস্যপূর্ণ। 1 কোটি সম্মানজনক কর্মসংস্থান, নারী ও যুব উদ্যোক্তাদের জন্য তহবিল, কর ছাড় ও নিবন্ধন সহজীকরণ এসবই বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরিচিত উপকরণ। তবে এগুলোর সফলতা নির্ভর করবে ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের উপর, যা ইশতেহারে আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে এনসিপির প্রস্তাবগুলো তুলনামূলকভাবে বিস্তারিত ও কাঠামোগত। শিক্ষা সংস্কার কমিশন, বিভিন্ন ধারার শিক্ষার সমন্বয়, শিক্ষকদের পৃথক বেতন কাঠামো এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জাতীয়করণ এসবই দীর্ঘদিনের বিতর্কিত বিষয়। স্বাস্থ্য খাতে ডিজিটাল হেলথ রেকর্ড, ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স ও বিশেষায়িত স্বাস্থ্য জোনের ধারণা রাষ্ট্রীয় স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোয় আনার ইঙ্গিত দেয়। তবে এই খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অর্থায়ন ও ব্যবস্থাপনার সক্ষমতা। নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রশ্নে ইশতেহারটি তুলনামূলকভাবে প্রগতিশীল। সরাসরি নির্বাচিত সংরক্ষিত নারী আসন, মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটি, ডে কেয়ার সুবিধা, পিরিয়ড লিভ এসব প্রস্তাব বাংলাদেশের নতুন রাজনৈতিক ভাষা তৈরি করে। তবে সামাজিক বাস্তবতায় এগুলোর প্রয়োগ সহজ হবে না, বিশেষ করে বেসরকারি খাতে। পরিবেশ, কৃষি ও নগর ব্যবস্থাপনার অংশে এনসিপি টেকসই উন্নয়নের ভাষা ব্যবহার করেছে। নবায়নযোগ্য জ্বালানি, দূষণকারী ইট ভাটা বন্ধ, ইটিপি বাধ্যতামূলক করা এবং কৃষকের কাছে সরাসরি ভর্তুকি এসব প্রস্তাব বর্তমান জলবায়ু সংকটের প্রেক্ষাপটে প্রাসঙ্গিক। তবে এগুলো বাস্তবায়নের জন্য শক্তিশালী মনিটরিং ও রাজনৈতিক চাপ মোকাবেলার সক্ষমতা প্রয়োজন। পররাষ্ট্র প্রতিরক্ষা নীতিতে এনসিপি তুলনামূলকভাবে দৃঢ় ও জাতীয়তাবাদী অবস্থান নিয়েছে। ভারতের সঙ্গে সীমান্ত হত্যা, পানির ন্যায্য হিস্যা, অসম চুক্তি ও শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রশ্নে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার অঙ্গীকার দলটির কূটনৈতিক উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট ও আসিয়ানমুখী কূটনীতির কথা বলে তারা বহুপক্ষীয়তার ওপর জোর দিয়েছে। প্রতিরক্ষা খাতে রিজার্ভ ফোর্স, ড্রোন ব্রিগেড ও সারফেস টু এয়ার মিসাইলের কথা বলা হলেও এর অর্থনৈতিক ও কৌশলগত ব্যয় নিয়ে ইশতেহার নীরব। সব মিলিয়ে এনসিপির 36 দফা ইশতেহার একটি উচ্চাভিলাষী, সংস্কারমুখী ও নৈতিকভাবে আক্রমণাত্মক রাজনৈতিক দলিল। এটি বাংলাদেশের প্রচলিত ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বাইরে গিয়ে রাষ্ট্র পুনর্গঠনের ভাষা ব্যবহার করে। তবে সবচেয়ে বড় শক্তি যেমন এর বিস্তৃতি ও স্পষ্টতা, তেমনি সবচেয়ে বড় দুর্বলতা হলো বাস্তবায়নের অনিশ্চয়তা। এই ইশতেহার শেষ পর্যন্ত একটি রাজনৈতিক প্রতিশ্রুতি হয়ে থাকবে নাকি একটি কার্যকর রাষ্ট্র সংস্কারের রূপরেখায় পরিণত হবে তা নির্ভর করবে এনসিপির সাংগঠনিক শক্তি, জোট রাজনীতির সমীকরণ এবং সর্বোপরি জনগণের ধারাবাহিক রাজনৈতিক চাপের ওপর। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।